নমস্কার, আমি সুচেতা। চ্যানেল গল্প অবসরে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের পাঠ করে শোনাতে চলেছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, সীতানাথের বাড়ি ফেরা। আশা করি গল্পটি আপনাদের ভালো লাগবে। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং গল্পটিতে একটি লাইক দেবেন। তবে শুরু করা যাক আজকের ছোট গল্প, সীতানাথের বাড়ি ফেরা। সীতানাথ আজ 2 মাস পরে বাড়ি যাচ্ছে। ট্রেন ছাড়তে সে আনন্দে একটা গান ধরলে গুনগুন করে, কিন্তু তখনই মনে হলো, খোকার কাছে কি সে আজ পৌঁছবে? বাবা আজ সারা রাত ট্রেনে কাটবে। এই 2 মাস সে যে কি করেছিল সেই জানে। যখন সে চলে আসে বাড়ির কাছেই স্টেশন, 2.5 বছরের খোকা পিটু তার জামা আঁকড়ে ধরে বললে, আমি যাবো। তুই যাবি? আরে তবে তোর মা যে কাঁদবে। কাল আসবো, কাল আসবো তো নটা গাড়িতে। খোকার কাছে যত গাড়ি যায় সবই 9টার গাড়ি, আর ভবিষ্যৎ কাল মাত্রই কাল। বাবা তুই 9টার গাড়িতে যাবি? যাবো, আমি কাল যাবো তো। আচ্ছা, তাহলে মার কাছে কে থাকবে? ওর মা ওকে বুঝিয়ে বলেছিল, খোকা তুই যাবি? তাহলে আমি কার কাছে থাকবো শুনি? না, আমি থাকতে পারবো না খোকা তোকে ছাড়া। আচ্ছা শোনো খোকা, তোমার জন্য মুখি কিনে আনবো। মুখি কিনে নিয়ে আসবো, যা আরাম কর না বাবা। যেদিন আসে সেদিন সকাল থেকে খোকা ব্যস্ত হয়ে মাকে বলতে লাগলো, মা আমি জামা দে। কেন রে? বাবা চুমকি যাবো, জামা। কোথায় যাবি? কলকাতা যাবো। তাই? তা আবার আসবি কবে? কিছুতেই ছালে না খোকা। জামা গায়ে দিয়ে স্টেশনে এলো। গাড়ি এলে বাবার কোল আঁকড়ে জামা টেনে ধরে রাখলো। ইঞ্জিনটা সশব্দে প্ল্যাটফর্মে ঢুকবার সঙ্গে সঙ্গেই সে বাবার জামা মোক্ষম মেটে ধরলে। খানিকটা ইঞ্জিনের ভয়ে, খানিকটা বাবা পাছে পালায় ওকে ফেলে সেই ভয়। তখন সে দিশেহারা হয়ে বলছে, বাবা যাবো তোমার সঙ্গে 9টা গাড়ি যাবো। 9টা গাড়ি যাবো, আমি টোটোকে যাবো বাবা। গাড়ি বাঁশি দিলে কত বোঝালে সীতানাথ। খোকার এক বুলি, তার আকুল কান্নার মধ্যে ওই এক কথা, আমি তোমার সঙ্গে যাব বাবা, আমি 9টার গাড়িতে যাব। গাড়ির লোক এবং স্টেশনের লোক হাসতে লাগলো ব্যাপার দেখে। সীতানাথ নির্মম ভাবে খোকার হাত জোর করে ছাড়িয়ে দিলে এবং খোকাকে তার জ্যাঠতুতো ভাইয়ের মেয়ের কোলে দিয়ে ছুটতে এসে ট্রেনে উঠলো। ধীরে ধীরে ট্রেন স্টেশন ছাড়লো। খোকা আছাড়ি পিছাড়ি খেয়ে আর্তনাদ করছে বিনার কোলে। আমাকে নিয়ে যাও, আমি 9টা গাড়ি যাবো।
গাড়িতে উঠে পেছন দিকে সীতানাথ চেয়ে দেখলে খোকাকে। ক্রমে ওর মূর্তি মিলিয়ে গেল, স্টেশন দূরে চলে গেল। সীতানাথের চোখ জলে ভরে এসেছে। পাছে গাড়ির লোক টের পায়, সে জানলার বাইরে চেয়ে রইল। একজনকে বললে, দাদা আপনার ছেলে বুঝি? হ্যাঁ। অপরিচিত লোকের সঙ্গে এই নিয়ে বেশি আলোচনা করার ইচ্ছে সীতানাথের নেই। তাছাড়া তখন কান্নায় তার গলার স্বর আড়ষ্ট। সে তাড়াতাড়ি জানলার বাইরে চেয়ে যেন মনোযোগের সঙ্গে আকাশের মেঘ লক্ষ্য করতে লাগলো। নইলে তার চোখের জল সবাই টের পেয়ে যাবে যে। সকলে ভাববে ছেলেকে ফেলে রেখে আসতে হলো বলে কত বড় মানুষটা কাঁদছে। এরা কি কিছু বুঝবে তার মনের ব্যথা? এরা কি বুঝবে খোকাকে ছেড়ে থাকতে হবে বলে কাল সারা রাত তার ভালো ঘুম হয়নি? কাল সারা দিন সে খোকাকে কাছছাড়া করেনি। খোকাও তার কাছছাড়া হয়নি, কেবল বলেছে, কাল তোর চোখে আমি যাবো। আমি কি যাবি তো? কেন রে, তুই মার কাছে থাকবি তো? তাহলে আমি কাঁদবো। তোকে না দেখলে তোর মা কাঁদবে। কাঁদবো। আর রাতে কার কাছে শুবি শুনি? তোর কাছে। তোর কাছে। খাবে কি? 2-3টে স্টেশন গেল সীতানাথের কান্না সামলাতে। ওকে না দেখে খোকা এই 2 মাস কেমন করে থাকবে? ওই বা কেমন করে থাকবে খোকাকে না দেখে? চাকরিতেও ছুটি পাবে না, তেমন অবস্থাও নয় যে অত দূর থেকে খোকাকে এসে সে দেখতে আসবে। এই 2 মাসের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত সে খোকার কথা ভেবেছে। এক এক সময় বড্ড অসহ্য হতো। হাতের কলম ফেলে দিয়ে সে চোখের জল চাপতে বাইরে এসে দাঁড়িয়ে থাকতো। সে সময় একদিন তার মুখ দিয়ে যন্ত্রণার চোটে ওহ শব্দ বেরিয়ে গিয়েছিল। পাশে নলিনী গুহ বসে। সে ওর মুখের দিকে চেয়ে বললে, কি হলো? ও বললে, না ওই পেটে, বুঝলেন তো, পেটে বড় যন্ত্রণা হচ্ছে ভাই। পেটে? তা কি খেয়েছিলেন? ওই ইলিশ মাছ। ভাই, নরেশ বাবুর কাছ থেকে হোমিওপ্যাথিক ওষুধ 1 ডোজ খেয়ে আসুন না। আহা, বড্ড কষ্ট হচ্ছে গো। না মানে ঠিক আছে, এখন একটু কম। মহা মুশকিল। কিছু ভাববারও জন্যই লোকের মাঝখানে বসে। খোকার কথা ওদের কাছে বলে লাভ নেই, ওরা কিছুই বুঝবে না। তার মনে সে নিদারুণ কষ্ট, শুধু দাঁত বের করে হাসবে। খোকা ও তো ভালোবাসে কেন তাকে? খেলা করবে, নিজের বয়সী ছেলে মেয়ে কত এসেছে, তাও বলবে বাবা খেলা করবি আয়। আহা, তোরা খেল না। ওর কাপড় ধরে টেনে নিয়ে খেলায় নামিয়ে তবে ছাড়বে। খাবার সময় তার হাতে ভিন্ন খাবে না, কোথাও যেতে দেবে না। জামা গায়ে দিলেই অমনি হেসে এসে বলবে, চলো। একবার খোকাকে নিয়ে বেড়াতে গিয়ে কি কারণে ওকে এক চড় মেরেছিল। খোকা সেই কথা মনে করে রেখে দিয়েছে। বাবার সঙ্গে বেরুবার আগেই বলবে, আমায় বকবি নে তো? আরে না না, বকবো না, চলো। দেব। কি? আচ্ছা আচ্ছা, আমায় কি কিনে দিবি? দেব। দেব। তাই দিস। কত দূর গাড়ি এলো। ওহো, মোটে বাড়ারোয়া।
গাড়ি যেন আর চলছে না। ঘুমোবার চেষ্টা করে দেখলে সতীনাথ, ঘুমোলেই অমনি খোকা এসে হাসি মুখে সামনে দাঁড়ায়। ওর মুখ যেন স্পষ্ট মনে হয় না, যেন ভুলে গিয়েছে খোকার মুখ। কতক্ষণে গাড়িটা গিয়েছে পৌঁছবে। আজ 15-20 দিন দেশের চিঠি পায়নি। কেন এমন হলো? 2-3খানা পত্র দিয়েছে, তার কোনো উত্তর পায়নি। এমন তো কখনো হয় না। ওহ, এই কদিন সাহেবগঞ্জে কি ছটফট করেই না কেটেছে। রোজ ভেবেছে, দিন গুনেছে, আর আর কদিন আছে। আর 7 দিন, আর 6 দিন, আর 5 দিন। দিন যেন আর যেতেই চায় না। একটা দিন এত লম্বা হয় কেন? আগে তো দিনগুলো আসতো আর যেত, তত বোঝা যেত না যে দিনগুলো এত লম্বা হয়। তারপর গতকাল রাতে যখন সে বিছানায় শুতে গেল, তখন সে শুধু প্রতীক্ষা করেছে কতক্ষণে সকাল হবে। ভালো ঘুম হয়নি। জানলা দিয়ে চেয়ে দেখেছে, ঘুম ভেঙে উঠে একবার উঠলো, তখন ঘড়িতে ঠং ঢং করে বাজলো 2টো। একবার উঠলো, কিছু পরে বাজলো 3টে। এক ঘুমে রাত ভোর হয় অন্যদিন, আজ এমন হয় কেন? আবার ঘুমোলো, তখন চেয়ে দেখলো জানলা দিয়ে বাইরে চমৎকার জ্যোৎস্না। প্রথমটা জ্যোৎস্না বলে বোঝা যায়নি, ভোরের আলো বলেই মনে হলো। বহু প্রতীক্ষিত প্রত্যুষ্টি। যেদিন ও বলতে পারবে আজ আমার খোকার কাছে যাওয়ার দিন, কিন্তু না, ওটা শেষ রাতের জ্যোৎস্না। সকালের এখনো বিলম্ব আছে। বাজলো 4টে একটু পরে। এইবার সে ঘুমোবে। এইবার উঠে দেখবে সকাল হয়ে গিয়েছে। 2 মাসের আকুল প্রতীক্ষার সেই সকালটি, যে সকাল কোনোদিন আসবে বলে বিশ্বাসই হয়নি ওর, যে সকাল ছিল কামনার সপ্ত সমুদ্রের পাড়ে, তা এলো ওর চোখের সামনে রূপ ধরে। সত্যিকার পাখি ডাকা সেই অপরূপ সকালটি। তারপর কত কষ্টে সকাল হলো। আজ সে রওনা হবে খোকার কাছে। পৃথিবীতে এমন অপূর্ব সকাল নামে? ট্রেন কত দূর এলো বাবা? গাড়ির মধ্যে প্রচন্ড গরম, ঘুম আসে আর কই। সীতানাথ শুয়ে শুয়ে ভাবতে লাগলো, নৈহাটি থেকে খোকার জন্য নিতে হবে লেমন জুস, খেজুর, কোনো একটা খেলনা, একটা জামা, স্ত্রীর জন্য একখানা কাপড়। খোকা কেমন বলতো কোন জায়গা থেকে ফিরলে, বাবা কোথায় গিলে রে? আরে ওই তো একটু গেছিলাম। আমার জন্য কি আনলি? কি? ওহো, ভালো কথা। ও মুরকি বড্ড ভালোবাসি। মুরকি কোথা থেকে নেবে ওর জন্য? রান্নাঘাটের মুরগিটা বড় ভালো, হ্যাঁ সেখান থেকেই নেবে। আর কি খাবার নেওয়া যাবে? হ্যাঁ, খোকার জন্য কিছু রসগোল্লা। আবার সীতানাথ ঘুমিয়ে পড়ল। নৈহাটি পৌঁছে গেল গাড়ি। রানাঘাটের ট্রেনের এখনো অনেক দেরি। হাত মুখ ধুয়ে সে চা খেয়ে নিলে, তারপর খোকার জন্য বাজার করলে। ট্রেন এলো বেলা 9টায়। তখনই সে উঠে বসলো। ট্রেনগুলো আজকাল এমন আস্তে আস্তে যায় কেন কে জানে। স্বাধীনতা লাভের পর সব গোলমাল হয়ে গিয়েছে। আগেকার ট্রেন অনেক জোরে চলতো। এক একটা স্টেশন যদি বা দয়া করে থামে, ছাড়তে আর চায় না। হ্যাঁ, তাড়াতাড়ি ঘন্টা দিয়ে দে না কেন বাপু। হ্যাঁ, এত কি তোমাদের কাজ? চাই কেক, চাই কেক, ভালো কেক, এতে আছে ভালো কেক, ভালো কেক, এতে আছে মাখন, ডিম, কিশমিশ, বাদাম, পিস্তা। বাজারে যার দাম 2 আনা, আমাদের কোম্পানি প্রচারের জন্য তাই দিচ্ছে 1 আনায়। বাড়িতে ছেলে মেয়েদের জন্য কিনে নিন যান, আগে খান পরে দাম। ভাই সকল, ভালো কেক, প্রতুল কোম্পানির ইংলিশ কেক। এই কেক, এই কেক এদিকে এসো। এই কেক, হ্যাঁ এদিকে এসো। কত করে গো? তা ভালো হবে তো? হ্যাঁ হ্যাঁ, ভালো হবে না মানে? আর নিয়ে যান না মশাই, নিয়ে যান।
এই গাড়িতে আজ 1 বছর ধরে আমি কেক বিক্রি করছি। হ্যাঁ দাদা বলুন। হ্যাঁ দিচ্ছি দাঁড়ান দাদা। হ্যাঁ হ্যাঁ, সবাই আমায় চেনে বুঝলেন। প্রতুল কোম্পানির কেক বললে সবাই চেনে। ভালো না লাগে লাইনের ওপর ছুঁড়ে ফেলে দিন, আমি দাম ফেরত দিয়ে দেবো। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে, দাও 4খানা দাও। তা 14 পয়সায় দিই। খোকা এই জিনিস কখনো খায়নি। পাড়া গায়ের শিশু, সে চিনেছে শুধু মুরগি। বড় খুশি হবে। এ কোন স্টেশন? এখনো মদনপুর আসেনি? না, এদের নিয়ে আর পারা গেল না। ইঞ্জিনের কয়লার আজ কি নিভে গেল নাকি? হ্যাঁ এই তো রানাঘাট। তাড়াতাড়ি নেমে পড়লো সে। ওদিকে লাইনের গাড়ির কত দেরি। আচ্ছা আগে মুরগি টুরকি গুলো কিনে নেওয়া যাক। পাকা কলাও বিক্রি হচ্ছে। আহ, খোকা কলা খেতে বড্ড ভালোবাসে। হ্যাঁ একবার খোকা বলেছিল, আমাকে একটা কুয়াটা দিও। কেন রে খোকন? আমি কলা কিনে খাবো। আচ্ছা আচ্ছা, আমি তোকে কলা কিনে দেবো। হায় রে খোকা, তুই জানিসও নে যে 1 পয়সায় আজকাল আর কোনো জিনিস পাওয়া যায় না। তুই সেকালে সরল শিশু, কিছুই বুঝিস নে। 13.5 আনা গেল মুরগি আর কলা কিনতে। তাও মাত্র 4টি পাকা কলা খোকনের জন্য 5 পয়সা করে একটি কলা। মুশকিল হলো টিকিট করতে এসে। ওর মাথায় আকাশ ভেঙে পড়লো। বন্যার জলে হরিনারায়ণপুরের নিচে কোদলা নদীর পুল ভেঙে গিয়েছে, লাইনের ওপর জল। ট্রেন চলাচল 3 দিন বন্ধ আছে। কবে যে খুলবে তা কেউ বলতে পারলে না। দেশ বন্যাতে নাকি ভেসে গিয়েছে। সর্বনাশ! সীতানাথের প্রায় কান্না চলে এলো। এখন সে কি করবে? 3 দিন সে থাকবে কোথায়? তাকে তাহলে আবার সাহেবগঞ্জে ফিরে যেতে হবে। কত জিনিস যে খোকার জন্য সে কিনেছিল, মুরগি, কলা, লেবেন চোষ, সেসবের কি হবে? একজন লোকের সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেল। তার মুখে ও শুনলে চুনি নদীর ঘাট থেকে নৌকো ভাড়া পাওয়া যায় ওদিকে যাওয়ার জন্য। সে নিজে যাবে কোলা কুলুবেড়ে গ্রাম। সীতানাথের গ্রাম কুলুবেড়ে থেকে কোলা কুলুবেড়ে 5-6 ক্রোশ উত্তরে। একখানা নৌকা ওরা ভাড়া করলে চুনি নদীর ঘাট থেকে। বেলা 9টার সময় নৌকো ছাড়লো। মাঝির মুখে শুনলি তাদের গায়ের দিকে বন্যা নেই। হরিনারায়ণপুরের নিচে পুল ভেঙেছে কোদলা নদী ও ভাঙন নদীর বানে। মাঝিকে বললে, আচ্ছা তা কতক্ষণে ওই কুলো বেড়েতে ভেরাতে পারবে গো মাঝি ভাই? তা কি বলা যায় বাবু, এই জলের কান্দি সাঁঝ তো হতেই পারি বলুন। চৌধুরী নদীর জলে ঢল নেমেছে। রানাঘাট টাউন ছাড়িয়ে দুধারে পাড়াগা। ভাদ্রের নদী কুলে কুলে ভর্তি। বাবলা গাছে হলদে ফুল ফুটেছে। বুনো কচুর লম্বা লম্বা ফুল ফুটেছে জলের ধারে। আউশ ধান কাটছে চাষিরা। নদীর দুধারে হলদে ক্ষেত। সীতানাথ চূর্ণি দিয়ে নৌকো করে জীবনে প্রথম এলো এদিকে। মাঝে মাঝে গ্রামের ঘাটে মেয়েরা ঘড়া ভরে জল নিয়ে ভিজে কাপড়ে ডাঙায় উঠছে। বাঁশবনের পথে অদৃশ্য হয়ে যাচ্ছে। ওর বেশ লাগছিল। কালকাসুন্দির ফুলে নদীর ধার ছেয়ে গিয়েছে। এক এক জায়গায় কাশের ফুল বর্ষার হাওয়ায় দুলছে। সাদা কাশফুলে বনবনানী নদী তীর যেন শুভ্র বর্ণের হাসি আসছে। নীল আকাশ, গাংচিল ছো মেরে মাছ ধরছে। জেলেরা দোয়ারি পাচ্ছে জলে নেমে। ও জিজ্ঞেস করলো, কি মাছ হবে গো? হ্যাঁ গো, চিংড়ি গো, চিংড়ি। নৌকা কোথাকার? রানাঘাটে। কনে যাবে? এবার সীতানাথকে কথা বলতে না দিয়ে মাঝি ধমক দিয়ে বললে, তোমাকে সে খোঁজে দরকার কি গো? যেখানে যাই। লোকটা অপ্রতিভের সুরে বললে, মামা জিজ্ঞেস করলে দোষ বুঝি। ক্রমে বেলা পড়ে এলো। বাঁশবনে সোনার সরকির মতো নতুন বাঁশের কেড়ি নীল আকাশে ঠেলে উঠেছে চারিদিকে। বনধুদুলের হলুদ বরণ ফুলের পাপড়িতে পাপড়িতে প্রজাপতির নৃত্য। বনসিমের নীল ফুল ঝোপের মাথায়। অনুকূল স্রোতে তরতর বেগে নৌকা চলে যাচ্ছে। মাঝির জন্য এক গা থেকে ওরা মুড়ি কিনে নিবে।
নিজেরাও দুটো খেয়ে নিবে। হ্যাঁ মাঝি ভাই, তা কুলো বেড়ে আর কত দূর গো? আগে এখনো দূর আছে গো। পাঁচিতের বাউরি গিয়ে পড়বে, তারপর কুলু বেড়ে। তা সন্ধে হবে? সন্ধ্যের পর 1 ঘন্টা রাত্রিরই হবে। একটা গায়ের পাশে কি গাছে মাকাল লতার ফল পেকে টুকটুক করে দুলছে। হঠাৎ ওর মনটা কেমন করে উঠল। সেবার ওদের গ্রামে পুরনো ডুমুর গাছে মাকাল ফল পেকে অমনি ধারা লাল টুকটুক করছিল। তখন পিটু আরো ছোট। ও বললে, ওই দেখ খোকা, ইবু ইবু। খোকা বললে, ইবু 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 বাবা আবু। দাঁড়া দাঁড়া দাঁড়া, পারি, দাঁড়া দেখি কিনা, দাঁড়া। পালো পালো, আমি আমি কালকে ইবু দিয়ে ভাত খাবো খাবো। আচ্ছা কেউ তো না না, খাবো ইউ খাবো ইউ দিবি। আরে বাবা দাঁড়া, এখানে দাঁড়া, এখনই দিচ্ছি, আবার কাল কেন, দাঁড়া দেখি, দাঁড়া। উফ, একটা কঞ্চিও পাচ্ছি না, বড় উঁচু, দাঁড়া দেখি বাবা। মনটার মধ্যে কেমন করে উঠলো। মাঝিকে বললে, মাঝি ভাই, ওটা কত পাকা মাকাল ফল নিলে হতো না? আর থামাও নৌকাটা দেখি। ও কি হবে বাবু? কিছুই না, ছেলেপুলেরা ওই খেলাধুলো করবে। চলুন চলুন, আগে অনেক আছে, এখন বেলা পড়ে গেছে, ওই বন ঝোপের মধ্যে নামবেনি। মনে পড়লো কোনো দোষ করে ফেলে খোকা ওর কাছে এসে ভয়ে ভয়ে বলতো, ওই যেমন সেবার ওর হাত ঘড়িটা নিয়ে নাড়তে নাড়তে গিয়ে হঠাৎ একটা হাত থেকে ফেলে দিয়ে মায়ের বকুনি খেয়ে বললে, বাবা, আমি দুধ করিনি। ভালো ভালো, দুধ করিনি, আমি করিনি। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো, থামো থামো থামো। না না, তুমি দুধ করনি তো, তাহলে কে দুধ করে তবে? না না, দুধ করে লোভি লোভি দুধ করে, চোর দুধ করে। বাবা ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুব ভালো খুব ভালো। তা ঘড়িটা কে ভেঙেছে? মা। ও, মা ভেঙেছে, বটে। একবার খোকার টাইফয়েড হয়েছিল। জ্বরের ঘোরে সে কেবল বলতো, বাবা অসুখ সেরে গেলে ভালো তেল মেখে নদী থেকে নিয়ে আসবো। সীতানাথের বুক কেঁপে উঠত। নদীতে নাইবার কথা বলছে কেন? এটা কি খারাপ লক্ষণ? জ্বরের ঘোরে কেবলই ডাকতো, এই যে খোকা, এই যে। আবার খানিক পরেই বালিশ থেকে মুখ উঠিয়ে বলতো, আছি তো, এই তো আছি। নাকি? বসে আছি বাবা, এই যে তোমার পাশে বসে আছি। ঘুমি। হ্যাঁ এই তো এই তো, হ্যাঁ তুমি ঘুমো ঘুমো ঘুমো। কি একটা দুর্গন্ধ বেরুলো হঠাৎ। মাঝিও তার সহযাত্রী নাকে কাপড় দিলে। ও বললে, কিসের গন্ধটা হে? মাঝি কিছু না বলে আঙ্গুল দেখিয়ে দিলে। ডাঙার দিকে শিমুলতলায় জলচুরির দামে একটা মরা আটকে রয়েছে। পাখানা উঁচু হয়ে আকাশের দিকে আছে। হাঁটু মুড়ে যেন দুপুরের আহারের পর বিশ্রাম করছে। একটা চওড়া ঘাসের ডগা ওর সাদাটে ছাতা ধরা হাঁ করা মুখের মধ্যে। মরাটার ওপর কার ডাঙায় শিমুল গাছটাতে শকুনি বসে। মনটা ছ্যাঁত করে উঠল। এইসব বড় অলক্ষণ। কেন ওটা দেখলে সে? এই ভরা সন্ধেবেলাতে ওটা দেখবার কিসের দরকার ছিল?
বামে সব শিবাকুম্ভ, দক্ষিণে গো মৃগধ্বজা। আচ্ছা, মরাটা যখন প্রথম দেখলো তখন মরাটা ওর কোন দিকে ছিল? বাঁ দিকে? বাঁ দিকে না ডান দিকে? না না না, বাঁ দিকেই। এই বাবু, ওই চন্দনতলায় ঠাকুর বাড়ির ঘাট আসতেছে। সে কি, তাহলে তো বেশি দূর নেই। মনে মনে সে চন্দ্রতলার জাগ্রত কালী ঠাকুরের কাছে কত প্রার্থনা করলে খোকা যেন ভালো থাকে, গিয়ে ওকে ভালো দেখতে পায় যেন সে। আর বেশি দূর নেই, ওর বুকের মধ্যে কি যেন দুলে উঠল। আকাশে সপ্তর্ষি মণ্ডলের অগ্নিরেখা বিরাট প্রশ্ন নিয়ে ওর মুখের দিকে তাকিয়ে আছে। এসে তো গেল ওদের গ্রামের ঘাট, এবারে খোকার সঙ্গে দেখা হবে। কতদিন সে খোকাকে দেখেনি, ওর মুখ যেন আর স্পষ্ট মনেই পড়ে না। খোকার মুখ সে যেন ভুলেই গিয়েছে। খোকার মুখের কথা এতদিন যেন আরব্য রজনীর উপকথা ছিল, আজ তা কি এতদিন পরে বাস্তবে রূপ নেবে? সত্যিকার খোকা ওর সামনে এসে দাঁড়াবে। স্বপ্নের খোকা নয়, কত বৃমিদ্ধ রজনীর স্বপ্নের সঙ্গে তার তফাৎ থাকবে তো। সেই পর মুহূর্তটির জন্য যেন বিশ্ব সৃষ্ট, সমস্ত বিরাট নভমণ্ডলের ঘূর্ণমান নেবুলারাজি, মৃগশিরা, সপ্তর্ষি, শুকতারা, কালপুরুষ সব নিজ নিজ কক্ষে ভ্রমণশীল, শুধু তারই পর মুহূর্তটি সম্ভব ও সার্থক করে তুলবার জন্য। নইলে ওসব অসার, মিথ্যে, অর্থহীন প্রেম নেই যে বিশ্বে, সেটা আবার কি একটা বিশ্ব? যে ধূম ও ভস্ম হয়ে মহাবোম মিলিয়ে যাক না, কে দেখেছে? হ্যাঁ, কিসের সার্থকতা ওর অস্তিত্বের? সর্বসংহা ধরিত্রী মাতার কোলে যাপিত এই মধুর মুহূর্তগুলি প্রেমের বাণী দিক থেকে দিগন্তরে, নিহারিকা থেকে নিহারিকান্তরে, এক নাক্ষত্রিক দিক থেকে দ্বীপান্তরে ছড়িয়ে পড়ছে। তাই বিশ্ব বেঁচে আছে, তাই বিশ্ব দীর্ঘজীবী হয়ে আছে, নতুবা বিশ্ব নাভিশ্বাস তুলে খাবেই খেত। ওদের পাড়ার ঘাটে নৌকা লাগলো। কচুবনে ঝিঝি ডাকছে। অন্ধকার বাঁশবনের মধ্যে দিয়ে পথ। শিয়াল ডাকলো কেন? শিয়াল ডাকা কি ভালো? জোনাকি জ্বলছে তেলাকুচোর ঝোপে। নিমাই জেলের সঙ্গে দেখা। সে জাল কাঁধে নিয়ে নদীর দিকে যাচ্ছে। বললে, এই তাকে ডা যায়। ও বললে, আগে আমি সীতানাথ। নিমাই, ভালো আছো তো? আকে খুড়ো মশাই নালেন তো, আপনি ভালো আছেন? নিমাই যেন দ্রুত পদে চলে গেল, আর কোনো কথা না বলে। বাড়ির সবাই ভালো আছে তো? নিমাই অত তাড়াতাড়ি চলে কেন গেল? যে সামনে থেকে পালিয়ে যেতে পারলেই যেন বাঁচে। না না, হয়তো তা নয়, হয়তো ওর মাছ ধরবার সময় বয়ে যাচ্ছে, এই জন্যই সে নদীর দিকে ছুটছে। এই তো কাঁটাল তলা দিয়ে রাস্তা, সামনে শম্ভু চক্রবর্তীর বাড়ি। হ্যাঁ, শম্ভুদা চণ্ডী মণ্ডপে দাঁড়িয়েছিল। বললে, কে? শীতে নাচছে, তা বাড়ি এলে নৌকোতে? আগে হ্যাঁ দাদা, আচ্ছা আচ্ছা আচ্ছা, যাও যাও যাও। আর কিচ্ছু বললে না কেন শুভদা? বাড়িতে খোকা কেমন আছে এ কথা জিজ্ঞেস করতে সাহস হলো না ওর। আচ্ছা, শম্ভুদার মুখে কি একটা ঢাকবার চেষ্টা করছে বলে মনে হলো না? আহা, না না, বামে সব শিভা কুম্ভ, দক্ষিণে গো মৃগ সিদ্ধ। মরাটা তখন কোন দিকে ছিল যখন ও প্রথম মরাটাকে দেখলে? ওই তো বাড়ি। অন্ধকার মতো কেন? আলো জ্বলছে না কেন রান্নাঘরে? ওর পা বেজায় ভারী হয়ে আসছে, পা চলছে না, গলা আড়ষ্ট হয়ে আর সুর বার হচ্ছে না। বাড়িতে সুধা আর খোকা আর একটা ঝি ছাড়া আর কেউ থাকে না। কার নাম ধরে ডাকবে? ঝিয়ের না সুধার, না না খোকনের? না, পা এত ভারী কেন? ডাকতে গিয়ে গলা দিয়ে সুর বার হয় না কেন? সারা পথ সাহেবগঞ্জ থেকে আজ 2 দিন 1 রাত্রি আকুল প্রতীক্ষার পরে নিজের ঘরের দৌড়ে এসে প্রাণের ধারা শুকিয়ে গেল কেন? কি হয়েছে বাড়িতে? নিমাই ছেলে কথা বললে না কেন? শম্ভু চক্রবর্তীর সঙ্গে এতকাল পরে দেখা, সেও ভালো করে কথা কইলে না কেন? হ্যাঁ, বাঁশবন তেঁতুল গাছের নিচে অন্ধকার বাড়িটা ওর আড়ষ্ট মুখের ও মরা ছাগলের চোখের মতো অর্থহীন চোখের দিকে চেয়ে নীরবে দাঁড়িয়ে রইল। কোনো কথা বললে না। তেঁতুলের ডালে লক্ষ্মী প্যাঁচার কর্কশ আওয়াজ, সঙ্গে সঙ্গে ছটপট করে উড়ে যাওয়ার শব্দ।
চমকে শিউরে উঠল সীতানাথ। এমন সময় পথের ওপর আলো এসে পড়ল। কারা যেন আসছে ওদিক থেকে, গলার স্বর শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, সুধার গলা যেন। পরক্ষণে বিনোদের মা ঝি লণ্ঠন নিয়ে পথের সামনে এসে পড়লে, পেছনে সুধা ও তার কোলে খোকা। লণ্ঠনের আলোতে দেখা গেল স্পষ্ট। বিনোদের মা চেঁচিয়ে বলে উঠল, ও মা, এই যে দাদা বাবু যে এই অন্ধকারে এখানে দাঁড়িয়ে আমরা গেলাম ওই রায়বাড়ি, বুঝলেন দাদা বাবু যে সত্যনারায়ণের চিনি পিস হাত পেতে বাড়ি চাবি দিয়ে গেলাম যে দাদা বাবু ওদিক দেখো দেখো। আর কোনো কথা ওর কানে গেল না। খোকা হঠাৎ অবাক হয়ে ওর দিকে চেয়ে দেখছিল। পরক্ষণে সে মার কোল থেকে নেমে দৌড়ে হাত বাড়িয়ে ওর দিকে ছুটে আসতে আসতে বললে, বাবা বাবু তুই কোটে গেলি? বাবু মুখি বাবা। তারপর ওর গলা দু হাত দিয়ে জড়িয়ে ধরল। সীতানাথ নিচু হয়ে ওকে কোলে তুলতে গেল। খোকা আদুরে সুরে বললে, বাবু মুখি এনো তো বাবাই মুখি। ধন্যবাদ। শেষ হলো আজকের ছোট গল্প সীতানাথের বাড়ি ফেরা। আশা করি গল্পটি আপনাদের ভালো লেগেছে। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে অবশ্যই জানাবেন গল্পটি আপনাদের কেমন লাগলো। নমস্কার।